নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। মহৎ জীবনের গল্প শুনতে থাকুন আপনারা। আমাদের জন্মভূমি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অসংখ্য বীর বিপ্লবী দেশপ্রেমী নানাভাবে সংগ্রাম করে জীবন বিসর্জন দিয়েছেন। এদের মধ্যে যিনি নানা কারণে সবচেয়ে উল্লেখযোগ্য করার মতো তিনি হলেন সুভাষচন্দ্র বসু। তার জীবনধারা ছিল অন্য 5 জনের থেকে আলাদা এবং অত্যন্ত বৈচিত্র্যময় ও বৈশিষ্ট্যপূর্ণ। শরীর ও মনের গঠনে, আদর্শে ও কাজে, আচার ব্যবহারে তিনি ছিলেন আশ্চর্য ব্যক্তিত্ব সম্পন্ন এক অতুলনীয় দেশনেতা। তার অভূতপূর্ব আত্মত্যাগ এবং জীবনের কর্মধারা আজও দেশের সব জাতির, সব ধর্মের ও সব বয়সের সময় সকলকে অনুপ্রাণিত করে এবং যা আজও সকলে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার একমাত্র সাধনা ছিল পরাধীন ভারতবর্ষকে ইংরেজদের শাসন থেকে উদ্ধার করে সম্পূর্ণ স্বাধীন করা এবং ভারতবর্ষের দুঃখ দূর করা। সেই সাধনায় সিদ্ধি লাভ করতে তিনি প্রয়োজনীয় সব কিছুই করার জন্য অল্প বয়স থেকে নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছিলেন। আঠারোশো 97 সালে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন উড়িষ্যার অন্তর্গত কটক শহরে। সুভাষচন্দ্রের পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী। জানকীনাথ বসু ছিলেন কটকের সরকারি উকিল এবং দীর্ঘদিন তিনি কটক মিউনিসিপ্যালিটি ও জেলার বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। তার আর্থিক অবস্থা বেশ ভালো ছিল। তাছাড়া তার যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তিও ছিল যথেষ্ট। তার কর্মব্যস্ততার মধ্যেও তিনি তার ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখতেন। তার ছিল 8 পুত্র এবং 6 কন্যা। তাদের মধ্যে 2 পুত্র ও 4 কন্যা আগেই পরলোক গমন করেছিল। ছেলেদের যথাযথ উচ্চশিক্ষা লাভের জন্য তিনি তাদের বিদেশে পাঠিয়েছিলেন। 75 বছর বয়সে জানকীনাথ পরলোক গমন করেন। তার চারিত্রিক গুণাবলী, ত্যাগের আদর্শ ও দেশপ্রেমের সুভাষচন্দ্রের জীবনকে বিশেষ প্রভাবিত করেছিল। মা প্রভাবতী দেবীকে সুভাষচন্দ্র খুব ভালোবাসতেন। তার ছেলেবেলার নাম ছিল দুলাল এবং মার কাছে তিনি বরাবর দুলালই ছিলেন। 76 বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। তার মন ছিল কোমল ও দয়ালু। 5 বছর বয়সে সুভাষচন্দ্রকে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছিল এবং ওই স্কুলেই তিনি 12 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তারপর তিনি ভর্তি হন রেভেন্স কলেজিয়েট স্কুলে। ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বেণীমাধব দাস। সুভাষচন্দ্রের জীবনের এই শিক্ষকের যথেষ্ট প্রভাব পড়েছিল। তার আদর্শকেই তিনি জীবনের গ্রহণ করার জন্য মতো আদর্শ বলে মনে করেছিলেন। ইনি ছাত্র সুভাষচন্দ্রকে দেখে বুঝেছিলেন যে ওই ছাত্র পরে মানুষের মতো একজন মানুষ হবে। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র ছিলেন ধীর স্থির প্রকৃতির, বুদ্ধিমান এবং মেধাবী। তিনি অল্প বয়স থেকেই ভবিষ্যতের স্বপ্ন দেখতেন এবং কাজের মধ্যে মেতে থাকতে চাইতেন। তার মন ছিল একজন কর্মযোগীর মতো। 14 বছর বয়সের মধ্যেই তিনি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের অনেক লেখা পড়েছিলেন এবং তাদের জীবনের আদর্শের তিনি অনুপ্রেরণা লাভ করেছিলেন। সেবা ধর্মে তিনি বিশেষভাবে আকৃষ্ট হয়েছিলেন। তিনি ওই অল্প বয়সে গরিব, দুঃখী, অনাথ, আতুর ও গরিব সেবার জন্য কজন ছেলেকে নিয়োগ একটি দল গড়ে তুলেছিলেন। একটি দল গড়ে তোলার এবং তাকে পরিচালনা করার জন্য যে সংগঠন শক্তি ও কর্মক্ষমতা থাকা দরকার তা কিশোর বয়স থেকেই তার ছিল। ভবিষ্যৎ জীবনে এই বিষয়ে তার অসাধারণ ক্ষমতার পরিচয় বিশেষভাবে পাওয়া যায়। 1913 সালে তিনি প্রবেশিকা পরীক্ষা দেন। প্রবেশিকা পরীক্ষায় তিনি 2য় স্থান অধিকার করেছিলেন। তার এই সাফল্যে সবাই বেশ আশ্চর্য হয়েছিলেন। কটক থেকে তিনি এরপর কলকাতায় চলে এলেন এবং 1914 সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সুভাষচন্দ্র যখন আইএ
পড়েছিলেন, তখন একদিন কারুকে কিছু না জানিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। ভারতবর্ষের সত্যিকার সেবা ধর্মের রূপ যার মধ্যে পাওয়া যাবে, এমন একজন গুরুর সন্ধানে তিনি হরিদ্বার, দিল্লি, আগ্রা, মথুরা, গয়া প্রভৃতি নানা জায়গায় ঘুরে বেড়ালেন, কিন্তু মনের মতো গুরু তিনি দেখতে পেলেন না। তখন আইএ পরীক্ষা দেবার সময় শারীরিক অসুস্থতার জন্য অনেক দিন নিয়মিত পড়াশোনা হয়নি, তাই বাড়ির অনেকেই তাকে পরীক্ষা দিতে বারণ করেছিলেন, কিন্তু তিনি তাতে রাজি না হয়ে পরীক্ষা দিয়েছিলেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে তিনি বিএ ক্লাসে ভর্তি হন। ছাত্র হিসাবে তার অমায়িক মিষ্টি ব্যবহারে তিনি সকলের ভালোবাসা লাভ করেছিলেন। তার মন ছিল উদার। তার এই ঔদাত্যের জন্য এবং বন্ধু প্রীতির জন্য সহপাঠীরা তাকে কেবল ভালোবাসতেন তাই নয়, তাকে তারা তাদের নেতা আসনে বসিয়েছিলেন। বিএ পরীক্ষায় আরো ভালো ফল করার জন্য তিনি বেশ মন দিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু এমন সময় কলেজে এক অপ্রীতিকর ঘটনা ঘটল, যা তার জীবনে বিরাট ধাক্কা দিয়েছিল। প্রেসিডেন্সি কলেজে E.F. ওয়েটেন নামে এক ইংরেজ সাহেব ইতিহাসের অধ্যাপক ছিলেন। তিনি নিজেকে ইংরেজ শাসক শ্রেণীর একজন মনে করতেন এবং ভারতবাসীদের তিনি মোটেই ভালো চোখে দেখতেন না। তা নিয়ে ছাত্ররাও খুব অসন্তুষ্ট ছিল। একদিন ক্লাসে পড়াতে পড়াতে তিনি ভারতের নারী জাতির প্রতি অত্যন্ত অসম্মানজনক মন্তব্য করায় সুভাষচন্দ্র তীব্র প্রতিবাদ করেছিলেন। ক্লাসের সব ছাত্ররাই তার সঙ্গে যোগ দিয়ে গর্জে উঠেছিলেন, আপনার কথা প্রত্যাহার করুন। তিনি তা না করে সুভাষচন্দ্র এগিয়ে গিয়ে তাকে টেনে নামালেন এবং তার মন্তব্য প্রত্যাহার করতে বাধ্য করা হলো। এর ফলে সুভাষচন্দ্রকে কলেজ থেকে বিতাড়িত করা হলো, কিন্তু তাতে তিনি দুঃখ পাননি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারায় তিনি আনন্দিতই হয়েছিলেন এবং জীবনের কর্তব্যও তিনি তখন স্থির করতে পেরেছিলেন। ভারতীয় মেয়েদের নিন্দার প্রতিবাদে তার সাহসিকতার সকলেই প্রশংসা অর্জন করল আর আনন্দে এবং তার প্রতি শ্রদ্ধার সকলের মন ভরে উঠল। প্রেসিডেন্সি কলেজ থেকে তার বিতাড়িত হওয়া এবং তার কারণ জানতে পেরে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় চেষ্টায় ও বিশেষ ব্যবস্থায় সুভাষচন্দ্র কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স নিয়ে আবার পড়াশোনা চালিয়ে যেতে লাগলেন। এই সময়ে তিনি ইউনিভার্সিটি ট্রেনিং কোর যোগ দিয়েছিলেন, যাতে জীবনের সামরিক শিক্ষায় প্রয়োজনীয়তা ও গুরুত্ব কতখানি তা তিনি তখন উপলব্ধি করেছিলেন। দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করে 1919 সালে তিনি স্নাতক বা গ্র্যাজুয়েট হলেন এবং সেই বছরই তিনি মনোবিজ্ঞান সাইকোলজি বিষয় নিয়ে MA তে ভর্তি হলেন। তারপর পিতার ইচ্ছা ছিল সুভাষচন্দ্র বিলেতে গিয়ে ICS পরীক্ষা দেবেন। তিনি সে কথা সুভাষচন্দ্রকে জানালেন। পিতার ইচ্ছা অনুযায়ী সেই বছরই 15ই সেপ্টেম্বর তিনি বিলাতে রওনা হলেন। বিলাতে ICS পরীক্ষা দেবার জন্য তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দর্শন শাস্ত্রে ট্রাইপোজ নিয়ে পড়তে শুরু করলেন। ICS পরীক্ষার জন্য তিনি মাত্র 7-8 মাস সময় পেয়েছিলেন। পরীক্ষার ফল বেরোলো, দেখা গেল তিনি খুব ভালো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ইংরেজি ভাষা ও সাহিত্যে প্রথম এবং অন্য সব বিষয়ে চতুর্থ স্থান লাভ করেছেন। এমনই ছিল তার ধীশক্তি, কিন্তু মাতৃভূমি ইংরেজের পরাধীন আর সেই ইংরেজ শাসকের হয়ে দেশ শাসনের কাজে চাকরি করতে হবে, এই তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি ICS থেকে পদত্যাগ করলেন। 1921 সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে
দর্শন শাস্ত্রে ট্রাইপোজ নিয়ে বিএ পাশ করে দেশে ফিরে এলেন। সমস্ত ভারতবর্ষে তখন অসহযোগ আন্দোলন চলছে। সুভাষচন্দ্র অনুভব করেছিলেন দেশমাতা তাকে দেশ ও জাতির সেবায় যেন আহ্বান করেছেন। তিনি প্রথমে মহাত্মা গান্ধীজির কাছে গিয়ে জানালেন যে দেশের কাজে তিনি আত্মনিয়োগ করতে চান। এই কথা জেনে মহাত্মা গান্ধীজি তাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করতে বললেন। চিত্তরঞ্জন তাকে প্রথমে জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজে নিয়োগ করলেন আর তাকে বঙ্গীয় প্রাদেশিক রাষ্ট্রীয় সমিতির প্রচার বিভাগের ভারও দেওয়া হলো। 1921 সালে ডিসেম্বর মাসে আইন অমান্য আন্দোলনের অভিযোগ দেশবন্ধু মৌলানা আবুল কালাম আজাদ, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল ও সুভাষচন্দ্র গ্রেপ্তার হলেন। জেলে সুভাষচন্দ্র বসু দেশবন্ধুর সঙ্গে আরও অন্তরঙ্গ হবার সুযোগ পেয়েছিলেন। 1922 সালে সুভাষচন্দ্র জেল থেকে ছাড়া পেয়ে চলে গেলেন উত্তরবঙ্গ। সেখানে প্রবল বন্যায় অগণিত মানুষের দারুণ দুঃখ কষ্ট, তিনি তাদের যথাসাধ্য সেবার ব্যবস্থা করে দিয়েছিলেন। এবারেও তার অসাধারণ কর্মশক্তি ও সংগঠন শক্তির পরিচয় পাওয়া গিয়েছিল। 1924 সালে দেশবন্ধু স্বরাজ দল কলিকাতার কর্পোরেশনের পরিচালনায় ভার পান। দেশবন্ধু প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং সুভাষচন্দ্র প্রধান কর্মকর্তা নিযুক্ত হন। তখন তার বয়স মাত্র 27 বছর। তার কর্মকুশলতায় কর্পোরেশনের অনেক ভালো কাজ শুরু হলো। সেই সঙ্গে কংগ্রেসের কাজ, জাতীয় মহাবিদ্যালয়ের কাজ এবং দক্ষিণ কলকাতার সেবক সমিতির কাজও তিনি করতে লাগলেন। ওই বছর 25শে অক্টোবর তিনি আবার গ্রেপ্তার হলেন। বিনা বিচারে তাকে জেলে আটকে রেখে শেষ পর্যন্ত তাকে মালন্দায় জেলে পাঠানো হলো। ওখানে ক্রমে তার শরীর খারাপ হতে লাগলো। ওইখানে থাকার সময়ে তিনি দেশবন্ধুর পরলোক গমনের খবর পান এবং গভীর দুঃখ অনুভব করেন। জেলে আটক থাকার সময় তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সভ্য নির্বাচিত হয়েছিলেন। 1928 সালে তিনি মহারাষ্ট্রের প্রাদেশিক রাষ্ট্রীয় সম্মেলনের সভাপতিত্ব করেন। ওই বছরই ডিসেম্বর মাসে কলকাতায় ভারতীয় কংগ্রেসের অধিবেশনে উপলক্ষে তিনি সামরিক প্রথায় এক বিরাট স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলেছিলেন এবং তিনি হয়েছিলেন ওই বাহিনীর GOC জেনারেল অফিসার কমান্ডিং। তার কর্মবহুল জীবনে বিশ্রাম ছিল না। 1928 সালে তার সভাপতিত্ব হিন্দুস্তান সেবক দল সম্মেলন হয়েছিল। 1929 তিনি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতিত্ব হন। ওই বছরে 29শে অক্টোবরে তিনি পাঞ্জাব ছাত্র সম্মেলনে এবং তারপর অন্যান্য কয়েকটি সম্মেলনেও সভাপতিত্ব করেন। তখন তরুণ ভারতের অবিসংবাদিক নেতা বলে তিনি সর্বত্র স্বীকৃতি লাভ করেন। 1930 সালে তিনি আবার কারাগারে গেলেন। কারাগারে থাকাকালীন তিনি কলকাতার কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 23শে সেপ্টেম্বর তিনি কারাগার থেকে বেরিয়ে মেয়রের দায়িত্ব পালন শুরু করলেন। কারাগারের বাইরে বেশি দিন থাকা তার হচ্ছিল না। 1932 সালে 2রা জানুয়ারি বোম্বাইয়ের কাছে তাকে আবার গ্রেপ্তার করে বন্দিশালায় পাঠানো হলো। সেখানে তার শরীর বেশ অসুস্থ হলো। শেষ পর্যন্ত স্বাস্থ্যের উন্নতির জন্য সরকার তাকে ইউরোপে যাবার অনুমতি দিয়েছিল। 1933 জানুয়ারি মাসে তিনি ইউরোপের রওনা হয়ে 8ই মার্চ ভিয়েতনামে পৌঁছান। তার পিতা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তিনি বিমানে ভারতে এসে পৌঁছালেন, কিন্তু তার আগেই তার পিতা পরলোক গমন করেন। পিতার শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর 1935 সালে 8ই জানুয়ারি তিনি ইউরোপে ফিরে যান এবং জার্মানি, রোম এবং আরও একটি দেশে ঘুরে তিনি
সেসব দেশের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা দেখে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। 1936 সালে তিনি বোম্বাই ফিরে এলে তাকে আবার বন্দী করা হলো। তিনি এই সময় একেবারে অসুস্থ হয়ে পড়েছিলেন। 1937 সালে 17 মার্চ তিনি মুক্তি লাভ করেন এবং বিশিষ্ট চিকিৎসকের পরামর্শে তিনি 28 নভেম্বর অস্ট্রিয়া যাত্রা করেন। বিদেশে থাকা খবর পান যে পরবর্তী হরিপুরায় যে কংগ্রেস অধিবেশন হবে তাতে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। 1938-এর 24 জানুয়ারি তিনি দেশে ফিরে এলেন। কংগ্রেসের ইতিহাসে তিনি সবচেয়ে অল্প বয়সে সভাপতিত্ব হয়েছিলেন। 1938-এর 13 ফেব্রুয়ারি বর্দোলিনীতে গিয়ে পৌঁছালেন। অসংখ্য দেশবাসীর কাছ থেকে তিনি অভূতপূর্ব সম্বর্ধনা লাভ করলেন। 19 ফেব্রুয়ারি কংগ্রেসের প্রকাশ্য অধিবেশনে তিনি সুদীর্ঘ ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি ওই সময় দেশবাসীর কর্তব্য সম্বন্ধে সুচিন্তিত অভিমত প্রকাশ করেছিলেন এবং তাছাড়া ভারতের পূর্ণ স্বাধীনতা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা দ্বারা দারিদ্র্য দূর করা, নিরক্ষরতা ও ব্যাধি দূর করা প্রভৃতি বিষয়ের উপর বিশেষ জোর দেন। তিনি কংগ্রেসের সভাপতি হওয়ার সারা দেশে এবং বিশেষ করে দেশীয় রাজ্যগুলিতে গণ আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। 1 বছর পরেই আবার সভাপতি নির্বাচিত হন। দেশবাসীর ইচ্ছা ছিল যে আরো 1 বছর সুভাষচন্দ্র সভাপতি থাকুন, কিন্তু কংগ্রেসী নেতাদের অসহযোগিতার ফলে সুভাষচন্দ্র পদত্যাগ করেন এবং তারপর তিনি ফরওয়ার্ড ব্লক গড়ে তোলেন। কংগ্রেস নেতারা ইংরেজের সঙ্গে আপোষ করে স্বাধীনতা লাভের চেষ্টা করেছিলেন। কিন্তু সুভাষচন্দ্র কখনো বিশ্বাস করতেন না যে আপোষ করে কোনো দেশ স্বাধীনতা লাভ করতে পারে। 1940 সালে রামগড়ে কংগ্রেসের অধিবেশন হলো। সুভাষচন্দ্র রামগড়েই আপোষ বিরোধী অধিবেশন করলেন এবং সেই অধিবেশনে পরিষ্কার বলা হলো যে দ্বিতীয় মহাযুদ্ধের সুযোগ ইংরেজকে ভারত ছাড়াও চরমপত্র দেওয়া হোক। 1940-এর জুন মাসে তিনি হলওয়েল মুভমেন্ট অপারেশনের দাবিতে হিন্দু মুসলমানের এক সম্মিলিত আন্দোলন আরম্ভ করেন। এই আন্দোলন ফরওয়ার্ড ব্লক পত্রিকায় একটি প্রবন্ধ লেখা এবং মোহাম্মদ আলী পার্কে রাজদ্রোহমূলক বক্তৃতা দেবার জন্য তাকে আবার বন্দী করা হলো। ইংরেজ সরকার ভেবেছিল যুদ্ধের পরিস্থিতিতে একে জেলের বাইরে রাখা নিরাপদ নয়। সুভাষচন্দ্র তখন মন স্থির করে ফেলেছিলেন তাকে বিদেশে গিয়ে মহাযুদ্ধের সুযোগ নিতে হবে। তাই তিনি মুক্তির দাবিতে আমৃত্যু অনশন শুরু করলেন। তিনি আরো অসুস্থ হয়ে পড়ায় ডাক্তার পরীক্ষা করে ভয় পেলেন। 1940-এর 5ই ডিসেম্বর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু তাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হলো। সকলে জানত যে তিনি অসুস্থ এবং এলগিন রোডের বাড়িতে প্রচুর পুলিশ পাহারায় অন্তরীণ আছেন। সেই